তুফানগঞ্জ সবুজে ঘেরা পাহাড়ি একটি ছোট্ট গ্রাম। তুফানগঞ্জ গ্রামে শীত বেশ জাঁকিয়েই পড়ে। তার উপর আজ আকাশটা ভীষণ মেঘলা হয়ে আছে। খানিকটা পরেই হয়তো বৃষ্টি নামবে। রাস্তায় বেশি লোকজন নেই আজ। এমনিতেই তুফানগঞ্জ গ্রামে শীতকালে রাত 9টার মধ্যেই সব বাড়ির আলো মোটামুটি নিভে যায়। অনেক সময় অনেক পর্যটকরা তুফানগঞ্জ গ্রামে মাঝে মাঝে প্রকৃতির ছবি তুলতে আসে, তবে আবহাওয়াটা এতটাই খারাপ কোনো পর্যটক আসেনি। তুফানগঞ্জেরই একটি ছোট্ট চায়ের দোকান। সেই দোকানকে সবাই খোকনদার চায়ের দোকান বলে, কারণ তুফানগঞ্জ গ্রামে এমন কোনো মানুষ নেই যে কিনা খোকনদার চায়ের দোকানে চা খায়নি। এবং অনেক সময় বাইরের পর্যটকরাও খোকনদার দোকানে চা খেয়ে যায়। আকাশটা মেঘ করে এসেছে। তুফানগঞ্জ গ্রামের লোকের আজ অনেকটা ভিড় কম এই খোকনদার চায়ের দোকানে। সকাল 6টা থেকে মোটামুটি রাত 7টা পর্যন্ত মোটামুটি ভালোই বিক্রি হয় খোকনদার। কিন্তু আজকের আবহাওয়া দেখে খোকনদা মনে মনে বলল, আরে বাবা, আজকে এই আকাশটা আবার আমার সাথে যা বদমাইশি শুরু করেছে না। চায়ের দোকানে গুনে গুনে মাত্র কটা মানুষ এসেছে। কার মুখ দেখে যে পেরিয়েছিলাম কে জানে। খোকনদা তার চায়ের দোকান বন্ধ করতে যাবে, সেই সময় 3টে অল্প বয়সী ছেলে তার দোকানের সামনে আসে। তার মধ্যে থেকে একজন বলে ওঠে, এ কি খোকনদা, এত তাড়াতাড়ি দোকান বন্ধ করে দিলে? আমাদেরকে যে চা না খেয়ে থাকতে হবে। আরে বিকাশ, উমেশ আবার রহিম, আরে তোমরা এই ওয়েদারে বাইরে কেন গো? খোকনদা গো, আর বলো না। এই যে আমাদের গুণধর বন্ধু উমেশ, ও হুট করে আমাকে বলল যে এখানে 3 মাস আছি, অথচ পাশের গ্রামেই যায়নি। তাই এই 3 জন মিলে পাশের গ্রাম থেকে ঘুরে এলাম। সময় তো পাই না এমনিতে, মোটামুটি 3 জনেরই ছুটি আজ। ও, তবে তোমাদের ফিরতে একটু দেরি হবে বটে। আমি তো আর একটু হলে আমার দোকানপাতি বন্ধ করে দিতাম। এই আজ যা ওয়েদারের অবস্থা, আমার দোকানে তো লোকই নেই। উমেশ খোকনদার মুখের দিকে তাকিয়ে বলল, আরে খোকনদা, এত তাড়াতাড়ি দোকান বন্ধ করলে হবে না। গরম গরম চা দাও তো আমাদের। দেখো, সকাল থেকেই সেইভাবে চা খাওয়া হয়নি। আসলে তুফানগঞ্জে তোমার হাতের চা খেয়ে খেয়ে না অন্য কোথাও চা খেয়ে শান্তি পাই না। তোদের আজকের আবহাওয়াতে কোনো গা ছমছমে ব্যাপার লাগছে না? বলিস কি রে? তার মানে তুইও তাদের অস্তিত্ব বিশ্বাস করা শুরু করেছিস? তাদের অস্তিত্ব? তুই কাদের কথা বলছিস বলতো? এক সময় কি যে বলিস, মাথা মুন্ডু কিছুই বুঝি না। আরে আমি মিস্টার ভূত বাবা জীবনের কথা বলছিলাম। তুই যতই শহরের জীবনযাত্রায় বড় হোস না কেন, পৈতৃক জায়গা বলে তো একটা কথা আছে, একটু তার রেশ থাকবেই। আর সেটা কি সম্ভব নয় নাকি? উমেশ, রহিম এবং বিকাশের পরিচয়টা হয় তুফানগঞ্জের সূত্রেই। রহিমের পৈতৃক ভিটে তুফানগঞ্জ, যদিও রহিম এই প্রথমবার তার পৈতৃক ভিটেতে এলো। রহিমের বড় হয়ে ওঠা শহরে। আর্ট কলেজের ছাত্র রহিম। অনেক ছোট বয়সেই বাবাকে হারায় রহিম। বাড়িতে থাকা বলতে সে আর তার মা, ছোট্ট সংসার। তবে আর্ট কলেজের প্রজেক্টের কাজের জন্যই যখন কোনো গ্রামে যাওয়ার কথা হচ্ছিল, রহিমের প্রথমেই আসে তুফানগঞ্জের নাম, কারণ তার নিজের পৈতৃক ভিটেতেই আসার সুযোগ হয়নি তার। তাই এই সুযোগ হাতছাড়া করতে একদমই চায়নি সে। উমেশ একজন মেডিকেলের ছাত্র। এই তুফানগঞ্জের হাসপাতাল অতটা উন্নত নয়। এই তুফানগঞ্জের অনেক মানুষ চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। উমেশ নিজে বড় ডাক্তার হয়ে এই গ্রামের মানুষদের পাশে দাঁড়াতে চায়। আর বিকাশ এই গ্রামের একটি স্কুলের শিক্ষক। যদিও বা এই একটি স্কুলই আছে সারা গ্রামটি জুড়ে, তাও সেই স্কুলটিও তেমন উন্নত নয়। বিকাশ শহরের ছেলে, বাবা মা এবং ছোট বোনকে নিয়েই তার সংসার। বদলি হয়ে বিকাশ এই গ্রামে এসেছে, যদিও এই গ্রামে নিরক্ষরের সংখ্যাই বেশি। বিকাশের ইচ্ছা এই গ্রামের নিরক্ষর মানুষদের স্বাক্ষর গড়ে তোলা। তাদের 3 জনের আলাপটাও এখানেই এসে। তারা 3 জনই এক বাসে করে তুফানগঞ্জের দিকে আসছিল।
আচ্ছা, আপনারা কি এখানে নতুন এসেছেন? হ্যাঁ, হ্যাঁ, তবে এই গ্রামের সাথে আমার রক্তের সম্পর্ক আছে। আচ্ছা, তার মানে আপনার পৈতৃক ভিটে? একদম ঠিক বলেছেন, তবে একদম নতুন এখানে আমি। আমাদের পৈতৃক ভিটেটাও খালি পড়ে আছে। তা আপনি একা আছেন নাকি মশাই? আমি আর্ট কলেজের ছাত্র, কলেজের কাজেই এখানে আসা। হ্যাঁ, একাই এসেছি। পৈতৃক ভিটা মানে তো বিশাল বাড়ি। আচ্ছা, আপনার নামটা জানতে পারি? আমি রহিম বিশ্বাস। ও, নাইস টু মিট ইউ। আমি উমেশ সাহা, কলকাতারই ছেলে। আমি মেডিকেল নিয়ে পড়াশোনা করেছি, কাজের সূত্রে এখানে আসা। আমি বিকাশ পাল, পেশায় শিক্ষক। এখানে বদলি হয়ে এসেছি, স্বপ্ন নিরক্ষর মানুষদের স্বাক্ষর করা। আচ্ছা, আমরা 3 জন তো এখানে নতুন, আমরা বন্ধু হতে পারি কি? ইয়া, অফকোর্স। একদম। আচ্ছা, একটা কথা বলতাম, তোমরা এখানে তো নতুন, থাকবে কোথায়? কোথায় আর থাকবো, মেসেই থাকবো। এই অজ পাড়াগাঁতে তোমরা মেস খুঁজছ? এখানে ওসব কিছু থাকে না। যা, তাহলে আমরা থাকবো কোথায়? যদি তোমরা কিছু মনে না করো, আমাদের পৈতৃক বাড়ি তো ফাঁকাই থাকবে। আমি তো একা, তোমরা বরং আমাদের বাড়িতে চলো, একসাথে থাকাও হবে, কাজও হবে আমাদের। এরপর থেকেই তাদের 3 জনের মধ্যে ভালো একটা বন্ধুত্ব গড়ে ওঠে। 3 মাস হলো তাদের বন্ধুত্ব, কিন্তু দেখলে মনে হবে সে কত ছোটবেলাকার সম্পর্ক। চায়ের কাপে চুমুক দিতে দিতে তাদের প্রথম দিনের দেখা হওয়ার কথাই মনে করছিল রহিম। এই কি রে, এরকম আনমনা হয়ে কি ভাবছিস? আরে বুঝলি না, মনে হয় এই ওয়েদারে ভূত বাবাজি কখন আসবে সেটাই ভাবছে। এই যে দেখ, তোরা সবসময় এইভাবে ইয়ার্কি মারবি না বলে দিলাম। আমি ভাবছিলাম আমাদের প্রথম দিনের বন্ধুত্বের কথা। হ্যাঁ, তা ঠিক। তুফানগঞ্জে না এলে তোদের মতো এমন বন্ধু পেতাম না। আজ মনে হচ্ছে এই বছরের সব থেকে শীতলতম দিন, ঠান্ডায় একেবারে জমে বরফ হয়ে যাচ্ছি রে ভাই। হ্যাঁ ভাই, তার উপরে আবার আকাশটা মুখ ভার করে রেখেছে, শীতটা আরও প্রবল লাগছে। তবে এই ওয়েদারে না একটা জিনিসের খুব ইচ্ছা করছে। কিন্তু তোর মনে আবার কোন ইচ্ছে জাগ্রত হলো ভাই? হ্যাঁ, দেখ, এই ওয়েদারে না ভূতের গল্প একেবারে জমে ক্ষীর। ভূতের গল্প করলে কেমন হয়, কি বলিস? আরে সাবাস, দারুণ কথা বললি তো। সত্যি, এই ওয়েদারে ভূত বাবা জীবনের গল্প শোনার মজাই কিন্তু আলাদা। হ্যাঁ হ্যাঁ, সেটা জমে যাবে পুরো। দেখ ভাই, এইসব ভূতের অস্তিত্ব আমি সত্যি বলতে বিশ্বাস করি না। তবে আমার পিসিমার মুখে একটা ঘটনা শুনেছিলাম। কি ঘটনা ভাই? আমার পিসিমার একটু অল্প বয়সেই বিয়ে দিয়েছিলেন দাদু। আসলে আমার ঠাকুরমা খুব অল্প বয়সেই চলে গিয়েছিলেন, তাই মেয়ের ভালো সম্বন্ধ পেয়ে অল্প বয়সেই পিসিমার বিয়ে দিয়েছিলেন। বিয়ের প্রায় কিছু মাস পরেই আমার পিসিমশাই 7 দিনের জন্য শহরে গেছিলেন। পিসিমার বিয়ে হয়েছিল ওই সীমান্তপুর রায় পরিবারের। পিসিমা রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী ছিলেন। শ্বশুরবাড়ির সবার সাথেই তার ভালো সম্পর্ক ছিল। কিন্তু কিছুদিন পর একদিন পিসিমা নিজের ঘরেতে ওই আনমনে গুনগুন করে গান গাইছিলেন আর জামা কাপড় যেমন হয় না গোছাচ্ছিলেন। ভালোবাসি ভালোবাসি সেই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজাই বাসি ভালোবাসি ভালোবাসি। আরে বৌমা, এত সুন্দর গানের গলা তোমার। মা, আপনি কখন এলেন? এ বাবা, দেখেছেন আমি তো চা করতেই ভুলে গেছি। আরে ঠিক আছে ঠিক আছে, সারাটা দিন তো তুমি কাজের মধ্যেই থাকো। তোমার বাবা কি বলবে শুনি? যে মেয়েকে শ্বশুর বাড়ি পাঠালাম আর মেয়ে সারাদিন কাজ করতে করতে রোগা হয়ে যাচ্ছে। কি যে বলেন মা আপনি? কি ভুল বললাম? 1 মাস হয়ে গেল বিয়ে হয়েছে তোমাদের, কিন্তু তুমি যে এত সুন্দর গান করতে পারো আমাকে তো একবারও বলনি।
না মানে আসলে ওই ছোটবেলায় টুকটাক করতাম, সেই থেকেই অভ্যাস রয়ে গেছে। আমি যদি না আসতাম তাহলে জানতেই পারতাম না যে আমার বৌমা শুধু রূপে লক্ষ্মী না, গুণেও সরস্বতী। হঠাৎ তাদের বাড়ির কলিং বেল বেজে ওঠে। আচ্ছা বৌমা শোনো, বলছি তুমি তোমার কাজ শেষ করে তাড়াতাড়ি একটু নিচে চলে এসো, কেমন? আচ্ছা মা, আমি জামা কাপড়গুলো গুছিয়েই নিয়ে যাচ্ছি। পিসিমার শাশুড়ি মা নিচে চলে যাওয়ার পর নিজের মনে জামা কাপড় আবার গোছাতে শুরু করলো পিসিমা। আচমকা তার কানে আসে একটা নুপুরের আওয়াজ। সেই আওয়াজটা যেন তার ঘরের সামনে এসে থামল। আরে, নূপুরের আওয়াজ কোথা থেকে আসছে? এত রাতে মালতী কি এখনো বাড়ি যায়নি? পরের দিন সকালবেলা রান্নাঘরে পাবদা মাছ ভাজতে ভাজতে মালতীকে ডেকে তিনি বললেন, আচ্ছা মালতী, কাল তুমি রাত 8টা অবধি এই বাড়িতে থেকে কি কাজ করছিলে? কথাটা শুনে অবাক হয়ে যায় মালতী এবং সে অবাক স্বরে বলে, কি বলছো বৌদিমণি? রাত্রি 8টার সময় আমি এই বাড়িতে কি করব? আমি তো রোজ 5টার মধ্যেই বাড়ি চলে যাই। আসলে গ্রামের মেয়ে মানুষদের বেশি রাতে বাইরে থাকার নিয়ম নেই। ওহো, আচ্ছা আচ্ছা। আসলে আমি যতদূর জানি এই বাড়ির মধ্যে তুমি একমাত্র মানুষ যে নূপুর পড়ো। তবে কাল রাতে নূপুর পড়ার একটা শব্দ পেলাম। শব্দটা আমাদের ঘরের সামনেই থেমে গেল। আমি তাই ভেবেছিলাম হয়তো কাল রাতে তোমার বাড়ি ফিরতে দেরি হয়েছে। না না বৌদিমণি, আমি কালকেও 5টার মধ্যেই চলে গেছি। প্রতিদিনের মতো সন্ধে দিয়ে পিসিমা তার শাশুড়ির ঘরে গিয়ে শাশুড়ির পায়ে তেল মালিশ করছিলেন। বৌমা, তুমি আমার এত সেবা যত্ন করছো, মনে হচ্ছে তুমি আমার আগের জন্মের মেয়ে ছিলে গো। আমার তো মা নেই, অনেক ছোট বয়সেই মাকে হারিয়েছি। এক মায়ের সেবা করতে পারিনি, তাই এই মায়ের সেবা করার সুযোগ হাতছাড়া করতে চায় না মা। লক্ষ্মী বৌমা আমার। আচ্ছা শোনো, ভালো কথা, কথাটা বলবো বলবো ভাবছি, কিন্তু বলে ওঠাই হচ্ছে না। কি কথা মা? শোনো, গতকাল তো খোকা রওনা দিয়েছে। কাল তো নিজের বরের কথা ভেবে ভেবে কাঁদতে কাঁদতে আমার কাছেই রাতে ঘুমিয়ে পড়েছিলে। তবে আজও কিন্তু আমার কাছেই রাতে ঘুমোবে, কেমন? একা একা ঘুমোনোর দরকার নেই। কিন্তু মা, আমার তো গল্পর বই পড়ার নেশা। আপনার কাছে রোজ রাতে ঘুমালে আপনার ঘুমের অসুবিধা হবে। আমি বরং আজ রাতে একাই ঘুমাবো। তবে বৌমা, ঘুমানোর সময় ঘরের দরজাটা কিন্তু বন্ধ করে শোবে, কেমন? আচ্ছা, সে ঠিক আছে। আমি না হয় দরজা বন্ধ করেই ঘুমাবো, আপনি একদম চিন্তা করবেন না। এই বলে রাতের খাবার শেষ করে পিসিমা নিজের ঘরে ঘুমোতে চলে যান। রবীন্দ্রনাথের নৌকাডুবি বই পড়তে পড়তে হঠাৎ চোখ জুড়িয়ে আসে পিসিমার। ও মা, কখন যে চোখটা বুজে এসেছে বুঝতেই পারিনি। গলাটাও কেমন শুকিয়ে আসছে। বিছানার পাশে থাকা জলের গ্লাস থেকে জল খেয়ে পিসিমা বাইরে তাকিয়ে দেখে, এই রে, মা তো বলেছিলেন রাতে এই দরজা বন্ধ করে ঘুমাতে। এইভাবে যে ঘুমিয়ে পড়বো বুঝতেই পারিনি। এই কথা মনে মনে বলার পর পিসিমার নজর পড়ে দরজার বাইরে অন্ধকারে থাকা একটা নারী মূর্তির উপর। পিসিমা সেই নারী মূর্তিকে অনুসরণ করে দরজার বাইরে বেরিয়ে তার উদ্দেশ্যে বলে, কে আপনি? এই অন্ধকারে আপনি এখানে কি করছেন? সেই নারী মূর্তিটি আস্তে আস্তে পিসিমার দিকে ফিরতেই পিসিমা দেখে আধপোড়া মুখ পিসিমার সামনে দাঁড়িয়ে। বাঁচাও! পরদিন সকালে জ্ঞান ফিরতেই পিসিমা তার শাশুড়িকে সব ঘটনা খুলে বলে। হে ভগবান, তুমি রক্ষা করেছো ঠাকুর। আমি তোমায় এই কারণেই বলেছিলাম আমার সাথে ঘুমোতে। তুমি শুনলে না আমার কথা। তুমি তো এই পরিবারে নতুন, তুমি কিছুই জানো না।
কি জানি না মা, কাল যে ভয়ঙ্কর মুখটা দেখলাম ওটা কার ছিল মা? উনি তোমার সেজো শাশুড়ি, মানে আমার সেজো যা। আমরা তখন সবাই একসাথেই থাকতাম। একদিন ও গ্যাসে রান্না করতে গিয়ে পুড়ে মারা যায়। আসলে ওই সময় না আমরা বাড়িতে কেউ ছিলাম না। ওরও তখন সবেমাত্র 3 মাস হলো বিয়ে হয়েছে। আমরা বাড়ি ফিরে দেখি ওই অবস্থা। বাড়িতে সুধাদি ছিল। সুধাদি সেজোর ওই অবস্থা দেখে আগুনটা নেভাতে পেরেছিল, কিন্তু সেজোকে বাঁচাতে পারেনি। ওকে বাঁচানো সম্ভব হয়নি। তারপর থেকেই আমরা ওকে অনুভব করি। তাই আমরা কেউই রাতে ঘুমানোর সময় ঘরের দরজা খুলে ঘুমোই না। এই ঘটনা ঘটার পর আর অবশ্য পিসিমা ওই বাড়িতে থাকাকালীন একা কোনোদিনও রাতে ঘুমাননি। এই ঘটনাটি এক মনে শুনছিল বিকাশ এবং রহিম। আচমকা মেঘের গর্জনে একটু নড়ে চড়ে বসল। আরে ভাই, কি বলছিস রে? তো তোর পিসিমা আধপোড়া মুখ নিজের চোখের সামনে দেখেছে? আরে হ্যাঁ রে ভাই, পিসিমা তো আমাদের তাই বলেছিলেন। তবে আমাদের ভয় দেখানোর জন্য বলেছিলেন কিনা সেটা ঠিক জানি না। পিসিমার কি লাভ তোকে ভয় দেখিয়ে ভাই? কিছু কিছু এরকম অশরীরী অনুভব ঘটে মানুষের। ভাই, তোদের সাথে আমি আমার নিজের কানে শোনা একটা ঘটনা শেয়ার করছি, যদিও নিজের চোখে দেখিনি। এই কথা বলে বিকাশ তার নিজের কানে শোনা একটি অভিজ্ঞতা তার বন্ধুদের শোনাতে শুরু করলো। আমার বাবারা হলেন 3 ভাই। আমার বাবা সম্পর্কে মেজো। আমার জেঠু শহরের বাইরে থাকেন, আর আমার কাকা আমাদের বাড়ির পাশেই তাদের বাড়ি। সুযোগ পেলেই কাকার বাড়িতে পালিয়ে যেতাম আমি। বিশেষ করে যেদিন কাকিমা আলু পোস্ত রান্না করতেন। কাকিমার হাতের আলু পোস্ত আমার ভীষণ পছন্দ ছিল। তেমনই একদিন কাকার বাড়ি গিয়েছি। গিয়ে দেখি ওখানে সোফাতে বসে আছেন একজন শ্যামলা, মাথার চুল সাদা একজন ভদ্রলোক। উনি আমাকে দেখে বললেন, আচ্ছা দাদু ভাই, তুমি বুঝি আমার রেবতী মায়ের ভাসুরপো? হ্যাঁ দাদু, কিন্তু আমি আপনাকে ঠিক চিনলাম না তো। ইনি আমার জেঠু হন, তোমাদের রিন্টু দাদা। আচ্ছা দাদু, আমি কাকিমার মুখে আপনার কথা শুনেছি। আচ্ছা, আপনি নাকি ভূতের গল্প জানেন? হ্যাঁ দাদু ভাই, তুমি ঠিক শুনেছ। গল্প না, সত্যি আমার জীবনের ঘটা ঘটনা। ভূতের গল্প শুনতে এক ফোঁটাও ইচ্ছে হচ্ছে না। কোথায় এত সুন্দর ওয়েদারে ঘুমোবো, তা না সেই গল্প শুনতে হচ্ছে। বয়স্ক দাদুর কথায় না বলতে পারলাম না। অগত্যা শুনতে বসলাম রিন্টু দাদুর গল্প। দাদু টেবিলে হেলান দিয়ে বসে শুরু করলেন গল্প। রিন্টু দাদু কর্মসূত্রে বদলি হয়ে মিঠাপুর গ্রামে গিয়েছিলেন। যদিও রিন্টু দাদুর আগে 4 জন বন্ধুকে মিঠাপুরে বদলির কথা বলা হয়েছিল, কিন্তু কেউই মিঠাপুরে যাওয়ার সাহস পেয়ে ওঠেনি। বন্ধু মহলে রিন্টু দাদু বেশ সাহসী বলেই পরিচিত ছিল, তাই সে মিঠাপুর যাওয়ার জন্য রাজি হয়েছিল। তার মিঠাপুর যাওয়া নিয়ে এক বন্ধু তো বলেই ফেলল, ভাই রে, বলছি তুই মিঠাপুর যেতে রাজি হয়ে গেলি? জানিস না তুই যে ওটা একটা ভুতুরে গ্রাম? দেখ, এত ভয় নিয়ে তুই চাকরি করতে এসেছিস, আমাকে বদলি করে মিঠাপুর পাঠানো হচ্ছে। আমি তো যাবই ভাই। সে তুই যেতেই পারিস, তাও একবার ভেবে সিদ্ধান্ত নিতে পারতিস। যাই হোক, সাবধানে যাস। অবশেষে রিন্টুর দাদু পৌঁছলেন মিঠাপুর গ্রামে। মিঠাপুরের যেই বাড়িতে উনি ছিলেন সেখানে উনি একটু ফ্রেশ হয়ে নিয়ে মিঠাপুর গ্রামটা ঘুরে দেখতে বেরিয়ে পড়লেন। একজন প্রতিবেশী তাকে ডেকে বললেন, আপনি এই গ্রামের নতুন বুঝি? হ্যাঁ, কর্মসূত্রে বদলি হয়ে এসেছি। কেন? এই গ্রামের যে রেল স্টেশন, এ কিন্তু ভুলেও রাত 9টার পর যাবেন না বাবু। সে ঠিক আছে, কিন্তু কেন বলুন তো? সব উত্তর আমি দিতে পারবো না। আমি জন্মের পর থেকে বাবা মায়ের মুখে শুনেছি, তাই বললাম। এরপর আপনার ব্যাপার। বলে প্রতিবেশী মেয়েটি
নিজের বাড়ির পথে রওনা দিল। অন্যদিন রিন্টুর দাদু 7টার মধ্যেই কাজ শেষ করে বাড়ি ফিরে যেতেন, কিন্তু সেই দিন কাজের একটু বেশি চাপ থাকায় বাড়ি ফিরতে তার রাত 9টা বেজে গিয়েছিল। রিন্টুর দাদুকে মিঠাপুরের সেই স্টেশন পার করেই ঘরে যেতে হতো। রাত হয়ে গেলেও অগত্যা সেদিনও রিন্টুর দাদুকে সেই স্টেশন পার করেই যেতে হলো। ঘড়িতে সময় তখন 9:15। রিন্টুর দাদু মিঠাপুর স্টেশন পার করতে যাবে, হঠাৎ তার চোখে পড়ে রেল লাইনের উপর। উনি দেখেন একটি লোক রেল লাইন বরাবর হেঁটে চলেছে। যদিও তখন ট্রেন আসার কথা ছিল না, তাও একটা লোক এইভাবে ট্রেন লাইনে এত রাতে আনমনাভাবে কেন হেঁটে চলেছে? সেটি দেখে রিন্টু দাদু লোকটির উদ্দেশ্যে বলে, আরে মশাই, রেল লাইনের ওপর দিয়ে হেঁটে চলেছেন কেন? কোনো উত্তর না পেয়ে রিন্টু দাদু যথারীতি আবার এই লোকটির উদ্দেশ্যে চিৎকার করতে থাকে, আরে আপনি কি শুনতে পাচ্ছেন না আমার কথা? রেল লাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন কেন? এতবার ডাকার পরও লোকটি যখন তার কথায় ভ্রুক্ষেপ করে না, তখন রিন্টুর দাদু লোকটিকে ফলো করে হাঁটতে থাকে। তিনি রেল লাইনের উপর উঠে লোকটিকে অনুসরণ করে এগোতে থাকে। লোকটির বেশ কিছুটা কাছে আসতেই তিনি যা দেখেন সেটা রিন্টুর দাদুর কথায় তার মৃত্যুর আগের দিন অবধি মনে থাকবে। তিনি দেখেন একজন মুন্ডবিহীন ব্যক্তি রেল লাইনের উপর দিয়ে হেঁটে চলেছে। বাঁচাও, 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 কে আছো? কে আছো? বাঁচাও, প্লিজ হেল্প, প্লিজ হেল্প। এইভাবে চেঁচাতে চেঁচাতে ভয়ে জ্ঞান হারিয়ে মাটিতে রিন্টুর দাদু লুটিয়ে পড়ে। পরের দিন সকালে যখন রিন্টুর দাদুর জ্ঞান আসে, তিনি দেখেন সামনে দাঁড়িয়ে বেশ কিছু লোক। তিনি আগের দিন রাতের সব ঘটনা খুলে বলায় একজন বলে ওঠে, আপনি মনে হয় এই গ্রামে নতুন, তাই এই গ্রামের নিয়মকানুন জানেন না। মিঠাপুরের স্টেশন ভুতুড়ে, এটা মিঠাপুরের সবাই জানে। মিঠাপুরে কেউ রাত 7টার পর এই স্টেশন দিয়ে যাতায়াত করে না। যারাই কোনো কারণে রাত করে এই স্টেশনের উপর দিয়ে গেছে, তারাই আপনার মতো এক মুন্ডহীন আত্মাকে দেখেছে। এখানে নাকি এক ভদ্রলোকের আত্মা ঘুরে বেড়ায়। এই ঘটনা ঘটার পর রিন্টু দাদু আরও কিছুদিন মিঠাপুরে ছিলেন, কিন্তু আর কখনো অফিস থেকে বাড়ি ফিরতে রাত 9টা করতেন না। বিকাশের মুখে এই গল্প শুনতে শুনতে উমেশ বলে উঠল, আরে আরে কি বলছিস রে? কি সাংঘাতিক ঘটনা রে ভাই, একদম মুন্ডু কাটা ভূত। ভাই, তোরা তো গল্প শুনেছিস, আর আমি অনুভব করেছি। জানি না ওটা আদেও কি ছিল। আরে অত ব্যাখ্যা না করে ঘটনাটা কি হয়েছিল বলা যায় না? রহিম আরেক কাপ চা নিয়ে চাতে চুমুক দিতে দিতে তার জীবনের সাথে ঘটা একটা ঘটনা বলতে শুরু করলো। আমি আর্ট কলেজের একটি প্রজেক্টের জন্য 3 বছর আগে দেবীপুর গিয়েছিলাম। আমার মা প্রথমে রাজি হয়নি দেবীপুরে যাওয়ার জন্য, কিন্তু প্রজেক্টের কাজের জন্য অগত্যা আমাকে যেতেই হয়েছিল। সেই গ্রামে যে এই রকম একটা অনুভূতি হবে সেটা বোঝা সম্ভব ছিল না। রহিমের দেবীপুর পৌঁছতে রাত হয়ে না গেলেও বিকেল 5টা বেজে যায়। বেশ শান্ত গ্রাম দেবীপুর, মাটিতে ভেজা গন্ধটা রয়ে গেছে তখনও। রহিম মনে মনে ভেবে বলে, এইখানে মনে হয় বেশ ভালো রকমের বৃষ্টি হয়েছে। মাটি ভেজা গন্ধটা এখনো যায়নি, রাস্তাতেও বেশ অনেকটা কাদা রয়েছে। রহিম মনে মনে এই কথা ভাবতে ভাবতে সে একটি বাড়িতে প্রবেশ করল। বাড়িটা অবশ্য রহিমের আর্ট কলেজের একজন স্যারের। রহিম তার প্রজেক্টের জন্য যখন দেবীপুর আসবে বলেছিল, তার ওই স্যার তাকে দেশের বাড়ির ঠিকানা বলে দেয়। রহিম, তুমি আমাদের কলেজের প্রজেক্টের জন্য অত দূর তো যাচ্ছই, ওখানে আমার দেশের বাড়ি আছে। যে কদিন প্রজেক্টের জন্য ওখানে থাকবে তুমি ওখানে থেকো। টিপু কাকা আছেন, তোমার ঠিক খেয়াল রাখবেন উনি। রহিম সেই বাড়িতে পৌঁছে নিজে ফ্রেশ হয়ে নেয়। তারপর দীপু কাকা রহিমকে বলে, দাদাবাবু, আপনি এই বাড়িতে
যতদিন আছেন কোনো অসুবিধা হলেই কিন্তু আমাকে বলবেন। পরের দিন সকালে রহিম খাওয়া দাওয়া করে একটু দেবীপুর ঘুরে দেখার জন্য রওনা দেয়। পিছন থেকে দীপু কাকু ডেকে বলে, দাদাবাবু, দেবীপুর গ্রামটা ঘুরে দেখতে যাচ্ছ বুঝি? না, আসলে আমার তো ছবি তোলার নেশা, তাই ভাবছি এই গ্রামটা একটু ঘুরে কটা পোর্ট্রেট আঁকবো, তাই বেরোলাম কাকা। সে তুমি ঘুরে দেখো গ্রাম, তোমার মনটাও ভালো লাগবে। তবে ভুলেও পাশের গ্রাম মৈথালিপুর যেও না, ওই গ্রাম কেউ যায় না। তাই ভুলেও ওই গ্রামে যেও না দাদা বাবু। আরে কাকা, এত ভেবো না, আমি এই গ্রাম ছেড়ে বেরোবো না, একটু ঘুরেই চলে আসবো। রহিম গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে সাথে তার স্কেচ করতে কখন যে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে বুঝে উঠতে পারেনি রহিম। আরে এই দেখো, কখন যে সন্ধ্যা হয়ে গেছে বুঝতেই পারিনি। রহিম নিজের মুখটা ঘোরাতেই সে লক্ষ্য করল একজন ভদ্রমহিলা মাথায় ঘোমটা দিয়ে নিজের মনে হেঁটে চলেছে। রহিম তাকে দেখে ভাবে, এই সন্ধ্যাবেলাতে একজন মহিলা এখানে কি করছেন? আমি যতটুকু জানি গ্রামে তো সন্ধ্যাবেলায় মহিলারা খুব একটা বেরোয় না, তাহলে ইনি এখন এখানে কি করছেন? রহিম কেমন যেন ঘোরের মধ্যে থেকে সেই মহিলার সাথে অনেক পথ হাঁটতে লাগলো। হঠাৎ পিছন থেকে একজন ভদ্রলোকের গলার আওয়াজ পেয়ে হুঁশ ফিরে পায় সে। আপনি কোথায় যাচ্ছেন? না, এই ভদ্র মহিলাকে অনুসরণ করেই তো এলাম। কি বলছেন? কোন ভদ্রমহিলা? আরে এখানে এত রাতে কোনো মানুষ কেন? কোনো পশু আসেনি? আর আপনি কোথায় দাঁড়িয়ে আছেন জানেন? না, কোথায়? আর ভদ্রমহিলা কোথায় গেলেন? উনি তো এখানেই ছিলেন। আপনি শ্মশানে দাঁড়িয়ে আছেন। আরে ভালো করে তাকিয়ে দেখুন। রহিম তার পাশের ফাঁকা জায়গাটি দেখে অবাক হয়ে যায়, মনে মনে ভাবতে থাকে, আরে বাহ, কি আশ্চর্য ব্যাপার! এই ভদ্রমহিলা তো এতক্ষণ এখানেই ছিলেন, তাহলে গেলেন কোথায়? কখন গেলেন? মায়ের কৃপায় আপনি যে প্রাণে বেঁচেছেন এটাই অনেক। আপনি বউ কি বলছেন? এই গ্রামে তো সকালেও মানুষ আসতে ভয় পায়। এটা মৈথিলিপুর গ্রাম। চলুন, আমি আপনাকে আপনার দেবীপুর গ্রামের রাস্তা দেখিয়ে দিই। হ্যাঁ, দীপু কাকা বলেছিল বটে, ভুল করেও যেন মৈথিলিপুর না আসে। আসলে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আর সাথে ছবি আঁকতে আঁকতে এত বিভোর হয়ে গেছি, বুঝতেই পারিনি অন্য একটা গ্রামে চলে এসেছি। আপনাকে অনেক ধন্যবাদ। এরপর ওই লণ্ঠন হাতের ভদ্রলোক রহিমকে দেবীপুর যাওয়ার রাস্তা দেখিয়ে দেয়। যদি লণ্ঠন হাতের ভদ্রলোক না থাকতো তাহলে হয়তো আজ আর পৃথিবীতেই থাকতে হতো না। রহিমের মুখে এ ঘটনা শুনে উমেশ বলে, আরে সাবাস ভাই, সাবাস! আমরা তো শুনেছিলাম যে তুই নাকি ওই নিজের চোখের সামনে দেখেছিলিস। ভাবা যায়। অন্যদিকে বিকাশ খোকনদার চায়ের দোকানের দিকে তাকিয়ে বলে, দেখ ভাই, একটু পরেই মনে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি নামবে। আর পিছনটা ফিরে দেখ, খোকনদার চায়ের দোকানও কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। হবে না, 8টা তো বাজে। এই গ্রামে এই ওয়েদারে এত রাতে কোনো দোকানপাট খোলা থাকে না। আমাদের ভূতের গল্প শুনে খোকনদা কখন দোকান বন্ধ করে দিয়েছে কে জানে। এই ভাই, আজকে না আমাদের চায়ের দোকানের আড্ডাটা এখানেই সমাপ্ত করা যাক। যদিও আড্ডা বলবো না, মিস্টার ভূত বাবা জীবনদের একটু কাহিনী শুনলাম বটে। এই কথা বলতে বলতে রহিম, উমেশ এবং বিকাশ হাসতে হাসতে খোকনদার চায়ের দোকানটা পার করতে লাগলো। হঠাৎ পিছন থেকে একটা গম্ভীর গলা এলো। ভূতকে নিয়ে ইয়ার কি মারছো তোমরা? তারা 3 বন্ধু আওয়াজটা পেয়ে পেছনে ঘুরে দেখে বটগাছটার নিচে একটা বেদি আছে, আর সেখানে বসে আছে চশমা পরা, ফর্সা, ছিপছিপে একজন বয়স্ক ভদ্রলোক। দেখলে মনে হয় অল্প বয়সে খুবই সুন্দর ছিলেন ইনি। আরে দাদু, ইয়ার কি মারিনি আমরা, আসলে ভূতের ঘটনাই আমরা শুনছিলাম।
কিন্তু কি বলুন তো, ভূত বাবা জীবনদের না ঠিক বিশ্বাস হয় না। আসলে ভূত বাবা জীবন আমাদের মতো মানুষের বিশ্বাস অর্জন করতে এখনো পারেনি। এটা বলে উমেশ এবং বিকাশ প্রচণ্ড হাসতে থাকে। সেটি দেখে ওই ভদ্রলোকটি আবার বলে, তোমাদের এখনকার দিনের ছেলে ছোকরাদের এই একটাই দোষ, আমি তো তোমাদের দাদুর বয়সী, আমার সাথে এইভাবে রসিকতা করছো। আরে আরে দাদু, ওদের কথা ছাড়ুন, ওরা সব সময় আর কি মারে। তবে দাদু, আপনি এত গম্ভীরভাবে বলছেন, আচ্ছা আপনার সাথে কি কোনো ভূতের অভিজ্ঞতা হয়েছে নাকি? রহিমের এই কথা শুনে ওই ভদ্রলোক গম্ভীর গলায় বলে, সে জেনে তোমরা কি করবে? এবার ওই 3 বন্ধু ওই ভদ্রলোকের বেদির কাছে যায় এবং বলে, দেখুন দাদু, যদি আপনার সঙ্গে কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আমাদের বলুন। আসলে এই ওয়েদারটায় না আমরা সবাই মিলে ভূতের গল্প শেয়ার করছি আর কি। হ্যাঁ দাদু, আমরা আপনার সঙ্গে কোনো ঘটনা ঘটে থাকলে সেটা অবশ্যই শুনতে চাই। আরে আমরা তো আপনার নাতিরই মতো। ঠিক আছে, তোমরা সামনের এই বেঞ্চটাতে বসো। ওই ভদ্রলোকটির কথা শুনে ওই 3 বন্ধু ভদ্রলোকের সামনের বেঞ্চটিতে বসে। রহিম বলে, আচ্ছা দাদু, আপনার নাম কি? আমার নাম শিবনাথ দত্ত, তোমরা আমাকে শিবু দাদু বলতে পারো। তখন আমার বয়স 12 বছর। আমার মা একজন গৃহবধূ ছিলেন আর বাবা পাঠশালায় পড়াতেন। আমাদের পরিবারের আর্থিক অবস্থা বিশাল ভালো না থাকলেও বেশ সুখী ছিলাম আমরা। স্কুলের শ্যামল নামের একটি বন্ধুর সাথে ভালো সম্পর্ক ছিল আমার। অনেক সময় পড়াশোনার কাজে শ্যামল আমাদের বাড়িতে আসতো, কিন্তু হঠাৎ করেই দেখি পরপর 4 দিন শ্যামল স্কুলে যাচ্ছে না। কি ব্যাপার হলো বুঝতে পারছি না তো। শ্যামল তো কখনো এরকমভাবে স্কুল কামাই করে না। আমার সাথে শ্যামলের সম্পর্ক 2 বন্ধুর মতোই ছিল। আমরা শুধু একসাথে স্কুলে পড়তাম তাই না, খেলার মাঠেও আমরা একসাথেই খেলতাম। পরে একজনের মুখে শুনি শ্যামলের ঠাকুরমা মারা গিয়েছেন। আমি এটি শুনে মাকে বলি, মা, ও মা, শ্যামলের ঠাকুরমা মারা গিয়েছেন, তুমি ওদের বাড়িতে আমাকে যেতে দাও না প্লিজ। মা কিছুতেই শ্যামলের বাড়িতে যেতে না দেওয়ায় আমি যথারীতি অন্য দিনের মতো মাঠে খেলতে যাই। সেদিন খেলা শেষ করতে একটু সন্ধে হয়ে এসেছিল। আমার বন্ধুরা যে যার মতো বাড়ি ফিরছে। আমি মাঠ পার হয়ে বাড়ির পথেই যাচ্ছি। হঠাৎ দেখি একজন লাল পাড় শাড়ি পরা ভদ্রমহিলা আমার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। আমার বন্ধু সুনীল তখনও বাড়িতে প্রবেশ করেনি। আমি ওই ভদ্রমহিলার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি দেখে সুনীল ডাক দিয়ে বলে, কিরে শিবু, এক দৃষ্টিতে কাকে দেখছিস তুই? আমি আঙুল দিয়ে ওই ভদ্রমহিলাকে দেখাই। সেটা দেখে সুনীল বলে, ভদ্রমহিলা? কোথায় ভদ্রমহিলা? তুই মনে হয় জেগে জেগে স্বপ্ন দেখছিস। এই চল চল বাড়ি চল, না হলে কাকিমা আবার তোকে বকা দেবে। আমি পেছন ফিরে দেখি সত্যি সেই বয়স্ক ভদ্রমহিলা নেই। কিছুটা অবাক হয়ে আমি সুনীলের সাথে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। যাওয়ার পথে হঠাৎ দেখি ওই ভদ্রমহিলা আমার সাথে সাথেই যাচ্ছেন। তাকে দেখে আমি বলি, আচ্ছা ঠাকুমা, আপনি সন্ধ্যাবেলায় একা একা বেরিয়েছেন কেন? তখন দেখলাম মাঠে দাঁড়িয়ে আছেন, আর এখন দেখছি আমার পাশে। কি ব্যাপার বলুন তো ঠাকুরমা? অবশেষে চলে আসি আমাদের বাড়ির গেটের সামনে। আমি ওই বয়স্ক ভদ্রমহিলাকে বলি, এই দেখুন ঠাকুরমা, এটা আমাদের বাড়ি, চলুন আমাদের বাড়ি নিয়ে যাই আপনাকে। আরে মা দেখো,
আমার সাথে আজ কে এসেছে? শিবুর গলা পেয়ে তার মা বেরিয়ে আসে। কে এসেছে শিবু? তোর পাশে তো কেউ নেই। শিবু পাশে তাকিয়ে দেখে সত্যি তো তার পাশে কেউ নেই। আমি মাকে অনেক কষ্ট করে রাজি করিয়ে শ্যামলের বাড়ি যাই। গিয়ে দেখি শ্যামল বসে আছে করুণ মুখে। কিরে শ্যামল, এত মন মরা হয়ে কেন আছিস? আমি আর শ্যামল দুজন দুজনের সাথে গল্প করতে থাকি। হঠাৎ আমার চোখ যায় দেওয়ালে টাঙানো ফটোটার দিকে। আমি মাঠে 2 দিন আগে যেই বয়স্ক ভদ্র মহিলাকে দেখেছিলাম, এটা তারই ফটো। দেখে চমকে উঠি আমি। শ্যামল বলে, এটাই তো ওই ভদ্র মহিলা যাকে আমি 2 দিন আগে মাঠে দেখেছিলাম। উনি তো মারা গিয়েছেন 20 দিন আগে। তাহলে ওটা শ্যামলের ঠাকুরমার আত্মা ছিল। ফটোটা দেখে আমি কিছুটা তাড়াতাড়ি করে শ্যামলের সাথে গল্প করে বাড়ি চলে আসি। বাড়ি ফিরে মাকে সব ঘটনা খুলে বলি। মা শুনে বলেছিলেন, হে মা দুর্গা, আজ তুমি আমার ছেলেকে বাঁচিয়েছ, না হলে কি যে হতো। শিবু দাদুর মুখে এই রকম গল্পটা শুনে কেমন যেন অবাক হয়ে যায় রহিম, উমেশ এবং বিকাশ। উমেশ তো বলেই ওঠে, আরে কি বলছেন কি দাদু, এই একদম এইটুখানি বয়সে একজন মৃত ব্যক্তিকে দেখে নিলেন, তা আবার সামনে দাঁড়িয়ে থাকতে, আবার তাকে নাকি বাড়িতেও আসতে বলেছেন। মানতে হবে, সাহস আছে আপনার কিন্তু। আচ্ছা দাদু, এই রকম ঘটনা আরও আপনার ঝুলিতে আছে নাকি? হ্যাঁ, সে আছে বটে। এই ঘটনার ঠিক 4 মাস পরের ঘটনা। আমার এক মাসি হঠাৎ কলেরায় মারা যায়। মা আমাকে আর আমার বোনকে নিয়ে মামার বাড়ি যায়। মাসির এত অল্প বয়সে চলে যাওয়াটা কেউ মেনে নিতে পারেনি মামার বাড়ির। তাও বিধাতার নিয়ম, সবটাই মেনে নিতে হয়েছিল। যথারীতি রাতের খাবার খেয়ে একটি ঘরে আমি, মা, বোন আর মেজো মামি একসাথে ঘুমানোর জন্য যাই। বেশি কাজের ছুটি নিলে পাঠশালাতে বাবার কাজের ক্ষতি হবে, তাই বাবা মামার বাড়ি যায়নি সেইবার। তখন ছিল গরমকাল, তাই যথারীতি জানলাটা খোলাই ছিল আর পাশেই শুয়েছিলাম আমি। রাতে মা, মামি, বোনের সাথে গল্প করতে করতে কখন যেন চোখ বুজে আসে এবং আমি ঘুমিয়ে পড়ি। আচমকাই একটা ঠুকঠুক আওয়াজে ঘুমটা ভেঙে যায় আমার। চোখ পড়ে জানালার দিকে, তাকিয়ে দেখি আমার মাসি যেন জানালার ওপার থেকে আমাকে ডাকছে। আমি কেমন যেন ঘোরের মধ্যে বিছানা থেকে নেমে দরজা খুলে বেরোতে যাই, আর হঠাৎ আমার মা বলে ওঠে, কি রে শিবু, কোথায় যাচ্ছিস? শুনে আমার যেন ঘোর কেটে যায়, আর চোখের সামনে মাসির মুখটাই ভাসতে থাকে। আমি তারপর যতদিন মামার বাড়ি ছিলাম, বেশিরভাগ সময়তেই এই রকম ঘটনা ঘটতেই থাকতো। হঠাৎ স্বপ্ন দেখতাম মাসি অট্টহাসি দিয়ে ডাকছে, কি রে শিবু, আয়, বেরিয়ে আয়, তোর মাসি এসেছে। সব সময় কেমন যেন মাসিকে অনুভব করতাম। আস্তে আস্তে আমার শরীর শুকিয়ে যাচ্ছিল, জ্বর কিছুতেই কমছিল না আমার। অনেক ডাক্তার দেখানো হয়, তাও আমার শরীর ঠিক হচ্ছিল না। তখন মা আর মেজো বাবা পীর বাবার কাছে যায়। পীর বাবা আমাদের বাড়িতে আসেন। তার ছেলের উপর কোন আত্মার দৃষ্টি পড়েছে। কি বলছেন বাবা? আপনি আমার ছেলেকে রক্ষা করুন বাবা, দয়া করুন, দয়া করুন। দেখ, এখনো ভেঙে পড়ার মতো কিছু হয়নি।
এই মাদুলিটা আমি দিলাম, দেশ দেখবি তোর ছেলে আস্তে আস্তে ভালো হয়ে যাবে। আর ছেলেকে একা একা কোথাও যেতে দিস না। সেই পীর বাবার মাদুলি পরে আস্তে আস্তে ভালো হয়ে উঠি আমি। তারপরে বাবা এসে আমাকে, মা এবং বোনকে মামার বাড়ি থেকে নিয়ে চলে যায়। বাবা ভয়ে এরপরে বেশি আর মামা বাড়ি যেতে দেয়নি আমাদের। এই ঘটনা শুনে রহিম, উমেশ এবং বিকাশ রীতিমতো অবাক হয়ে চুপ হয়ে যায় এবং তার মধ্যে থেকে বিকাশ শিবু দাদুকে বলে, তোমার লিস্টে কত কাহিনী আছে গো দাদু? শিবু দাদু হাসতে হাসতে বলে, সে আছে বটে, তবে ঘড়িটা দেখো তোমরা, রাত 9টা বাজে। এই প্রতাপগঞ্জ গ্রামে রাত 9টায় বাড়ি থেকে কেউ বেরোয় না। রহিম বলে ওঠে, আচ্ছা শিবু দাদু, আপনি এখানে রোজ আসেন? কেন বলো? এত কৌতূহল তো ভালো নয়। না মানে তাহলে অন্যদিন আরও কিছু ঘটনা শুনতে পারতাম আর কি। আচ্ছা শিবু দাদু, বলছি রাত্রি 9টা হয়ে গেল, 3 বন্ধু যাব রাস্তায়, কোনো বিপদ হবে না তো? আরে না না, তোমরা শান্তিতে যাও, তোমাদের কিছু হবে না। বিকাশ বলে ওঠে, আচ্ছা শিবু দাদু, আপনি আবার কবে আসবেন? ক্রমশ প্রকাশ্য। এই কথাটা শোনার পর রহিম, উমেশ এবং বিকাশ কথাটার মানে বুঝতে না পেরে একে অপরকে বলল, এই আচ্ছা শিবু দাদু শেষে যেন কি একটা বললেন বলতো? আচ্ছা দাঁড়া, আমি জেনে আসছি। উমেশ বটগাছটার সামনে গিয়ে দেখে শিবু দাদু ওখান থেকে চলে গেছে। উমেশ যখন ফিরে আসে তখন রহিম বলে, কী রে, কথাটার মানে বুঝতে পারলি? আরে গিয়ে দেখি ততক্ষণে শিবু দাদু চলে গেছে। এরপর 3 বন্ধু মিলে রহিমের পৈতৃক বাড়ির দিকে এগিয়ে যায়। রহিম কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, হ্যাঁ রে, আজ যা ভূতের গল্প শুনলাম। আচ্ছা, এই গ্রামে আমরা অক্ষত থাকবো তো? হঠাৎ ব্যঙ্গাত্মকভাবে হেসে উমেশ রহিমের কানে কানে বলে, না রে, ভূত বাবা জীবন তোকে তুলে নিয়ে যাবে। বলে 3 বন্ধু ইয়ার্কি মারতে মারতে বাড়িতে প্রবেশ করে। বাড়িতে পৌঁছানোর পর বেশ বৃষ্টি শুরু হয়েছে। বিকাশ তার কাজ করতে গিয়ে দেখে তার একটা দরকারি জিনিস সে চায়ের দোকানেই ফেলে এসেছে। এই যা, আমি তো ওই ফাইলের ব্যাগটা ফেলে চলে এসেছি। আরে কোথায় ফেললি? মনে হয় ওই চায়ের দোকানে। আচ্ছা গিয়ে একবার দেখি। বিকাশ যথারীতি বৃষ্টি মাথায় করে সেই চায়ের দোকানে যায় এবং দেখে যথাস্থানে ব্যাগটি রাখা আছে। একবার ফিরে তাকিয়ে গাছটিতে দেখে না, এইখানে শিবু দাদু বসে নেই, তার মানে বাড়ি চলে গেছে। হঠাৎ একটি কান্নার আওয়াজ পায় বিকাশ। এই বৃষ্টিতে এত রাতে কে কাঁদছে? বিকাশ কিছুটা এগিয়ে গিয়ে দেখে বেঞ্চে একজন বয়স্ক মহিলা বসে কাঁদছে। কে আপনি? এইভাবে কাঁদছেন কেন? বাবা, আমার ছেলে বলল এখানে থাকতে, সে নাকি আমাকে নিতে আসবে। এত সময় হয়ে গেল, সে তো এলো না। এইভাবে কাঁদবেন না, আপনার ঠিকানা বলুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। ভদ্রমহিলাকে সাথে নিয়ে বিকাশ সেই ভদ্রমহিলার বাড়ি যায়। বেশ ছোট্ট একটি ঘর। তুমি একটু বসো, আমি একটু আসছি। ভদ্রমহিলা ঘরের ভিতরে পৌঁছে যাওয়ার পর শিবু আপন মনে ঘরটি দেখতে থাকে। হঠাৎ তার চোখে পড়ে একটি ছবি, যেটা দেখে হতবাক হয়ে যায় বিকাশ। দেখে শিবু দাদুর ছবিতে মালা পরানো, সাথে সাথে আলো নিভে যায়। হঠাৎ তার সামনে এসে দাঁড়ায় শিবু দাদু। বলেছিলাম না, সব কিছু গল্প হয় না, তেনারা সত্যি আছে। কি গিন্নি, ঠিক বললাম তো? এই কথা বলার পর হঠাৎ সেই ভদ্রমহিলা বিভৎস চেহারা নিয়ে এগিয়ে আসতে থাকে এবং বিকাশের গলা টিপে ধরে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। ঘড়িতে ভোর 6টা। হঠাৎ একটি আওয়াজে ঘুম ভেঙে যায় বিকাশের। পাশে দাঁড়িয়ে
তার মা কফি হাতে। সে বিকাশের এরকম চমকে ওঠা নিয়ে প্রশ্ন করল। বিকাশ শুধু বলল, মা, কাল রাতে একটা খুব ভয়ঙ্কর স্বপ্ন দেখছিলাম।